দুই বোনের কাড়াকাড়ি লেগেছে ভাইয়ের হাতটা নিয়ে। ওদের আনন্দ দেখে কে? ইরফান বোনদের পাগলামি দেখে সামান্য হাসলো। গাড়ি থেকে ততক্ষণে দারোয়ান ওর ব্যাগেজ নামিয়ে আনে। বাড়ির মহিলারা এক ছুটে এসে পোর্চের ধারে দাঁড়িয়েছে। খাবার টেবিল থেকে পুরুষ 4 জন উঠল না। ঋতু ছেলেকে দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো রকম অভিব্যক্তিহীন হয়ে এগিয়ে যায় আলো আর পরি। কেমন চেহারার কি হাল হয়েছে! শ্যামলা থেকে আরও কৃষ্ণবর্ণের হয়েছে ছেলেটা। স্বাস্থ্যের অবনতি হয়েছে, ফলে লম্বা লাগছে আরও কিছুটা। মা চাচিদের সালাম দিয়ে মাকে চুমু দিয়ে ইরফান সদর দরজার দিকে পা বাড়ায়। পেছন থেকে ইলহাম বলে, বোন জামাইরা আছে ভেতরে, খাচ্ছে সালাম খাচ্ছে। সালাম দেওয়ার দরকার নেই, কথা বলে উপরে যেও। ইরফান ভেতরে ঢুকতেই সরাসরি চোখ পড়ল ডাইনিংয়ে। সামিন, ইহান, মুইন খাওয়া রেখে উঠতেও পারছিল না, শুধু ইরফানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো সামান্য। প্রীতম এক দৃষ্টে তাকিয়ে আছে ইরফানের দিকে থমথমে মুখে। ইরফান ওর দিকে এক পলক তাকিয়ে বাকিদের বলল, ফ্রেশ আসছে। সহজ স্বাভাবিক আচরণ, কোনো জড়তা নেই, কিচ্ছু নেই। মুইন শুধু বলে উঠল, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আমরা আছি। ইরফান চওড়া হেসে সিঁড়িতে পা রাখল। প্রীতম তখনও চুপচাপ বসে আছে। সামিনকে খেয়াল করে নম্র স্বরে বলল, খাও বাবা। এই ঘরটাতে টানা 2.5 মাস পরে ঢুকলো ইরফান। সবকিছু এগোছালো, যেন ইরফান এখানেই ছিল। চারিদিকে চোখ বুলিয়ে বিছানায় গিয়ে চুপচাপ বসতেই ইনশিরার ইনায়া হুড়মুড় করে ঢুকলো ওর পেছনে পেছনে। ভাইয়ের ব্যাগ থেকে টয়লেট ড্রেস বের করে ইনশিরা বলল, তাড়াতাড়ি করো, খেয়ে রেস্ট নিবি না হয়। স্বল্প সময় ইরফান মুখে হাতটা ধুয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নিচতলায় যায়। কেউ বুঝতে না দিলেও সবার কৌতূহলী দৃষ্টি বারবার ইরফানে ঘুরে দেখছে। বাড়ির রকচটা উগ্র উম্মাদ ছেলেটার আচরণ স্বাভাবিক। আলো চেয়ার টানার আগে ইরফান গিয়ে বড় মায়ের হাত ধরে বলল, আমি করছি বড় মা। যে চেয়ারটা টেনে ইরফান বসলো অনাকাঙ্ক্ষিতভাবে সেটা প্রীতমের মুখোমুখি। ইরফান বসতে গিয়ে আবারও দেখলো ওকে। দ্রুত চোখ সরিয়ে পাশের চেয়ারে বসা মুইনকে বলল, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কই দেখি, প্লেট নাও, খাওয়া শুরু করো, পরে আড্ডা দেব। বলে মুইন নিজেই ইরফানের প্লেটে পোলাও তুলে দেয়। ইলহাম মির্জা এবং ইসমাম মির্জাও ফ্রেশ হয়ে সে দুটো চেয়ার দখল করে বসে পড়ল। খেতে খেতে বাড়ির পুরুষ লোকগুলোর মধ্যে খুব স্বাভাবিক আলোচনা হয়, অনেকটাই মুইনের আগ্রহে। ইরফানের সাথে স্বাভাবিক আলাপ। বিয়ের পর থেকে ওভাবে আত্মীয় হিসেবে মুইনের সাথে আলাপ হয়নি, তাই মুইন ভেবেছে রিহাব থেকে ফিরে ছেলেটা জড়তা কিংবা গ্লানি থাকতে পারে তার সাথে, তাই নিজে থেকে সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা। খেতে খেতে বাড়ির দুই জামাইকে ঋতু ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করে। মিশুক স্বভাবের, গম্ভীরতা কম, এমন পুরুষ বউকে শান্তি দেয়, বইয়ের দরদ বুঝে। ইরফানের সাথে মুইনের আলাপচারিতা খুব ভালো লাগছে বড়দের। এত আলাপের মাঝে মুইন পুরনো কাসন্দি ঘাটেনি দেখে আরেকটু ভালো লাগছে। মনে হচ্ছে ইরফান এতদিন এখানেই ছিল, এখানেই। দুপুরের খাওয়া শেষে সামিন উঠে দুই জামাইকে উদ্দেশ্য করে বলেছে আজ কোথাও যাওয়া চলবে না। মুইন দ্বিমত দেখাতে পারেনি, তবে প্রীতম উসখুস করছিল। ঠিক তখন ইসমাম জামাইকে বলল, একটা রাত থাকো, এবারের সবার ভালো লাগবে। কথাটাতে ছিল নম্রতা, ছিল না কর্কশ ভাব। প্রীতম কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকে শ্বশুরের মুখের দিকে, তারপর ভদ্র ছেলের মতো নিচু গলায় বলে, জি বাবা। খাওয়া শেষে ইরফান গোসল সেরে নেবে বলে ঘরে যায়। ওর প্রস্থানে আলো পড়ি আর ঋতুর মাঝে ফিসফিসিয়ে কথা শুরু হয়। তবে ইনু আর ইনশিরা চলে যায় ভাইয়ের ঘরে। সবকিছু গুছিয়ে ইনশিরা ট্রিমার আর শেভিং স্প্রে বের করে ইরফানের হাতে দিয়ে বলে, ওখানে নাকি ডিসিপ্লিন থাকতে হয়, তোর গালে কাঁটার মতো এসব কি? উদ্ভট লাগছে তোকে। হ্যাঁ, আর হ্যান্ডসাম লাগছে, শুধুমাত্র এসপিকে। তৎক্ষণাৎ জবাব দেয় ইরফান। ভাইয়ের মস্করা গায়ে না মাখিয়ে ইনশিরা বলল, যা, ওই খোঁচা খোঁচা দাড়ি ছাড়বি। ভাইয়ের ব্যাগ হাতাহাতি করছে। ইনায়া দাদানের দিকে তাকিয়ে বলে, দাদান কোনটা পড়বে, কোনটা বের করব? দুই বোনের মুখের দিকে তাকিয়ে ইরফান বলে, ওরা গেল না। ইরফান গোসল সেরে বেরিয়েও দেখলো ওরা দুজন দাঁড়িয়ে আছে। ইরফান বলল, তোরা আমাকে নিয়ে পড়লি কেন? তোদের হাজবেন্ডের কাছে যা। থাকি না কিছুক্ষণ। ইনশিরা অস্ফুটে বলে। ইরফান ওদের দুজনকে হাত দিয়ে ইশারা করে বলে, বস। দুই বোন বসলো। ইরফান ইনুর দিকে তাকিয়ে বলে, পড়াশোনা হয়? মাথা ঝাঁকায় ইনু। কিছু মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি বদলে গিয়েছো দাদান, সত্যি। হ্যাঁ সত্যি রে। কেন, খুশি হোস না? তুমি বদলাও, তবে আমার আর আপুর সাথে বদলে যাওয়ার দরকার নেই। আমাদের সাথে আগের মতন কথা বলো, ধুমকে ধুমকে, প্লিজ দাদান।
বোনের সরল আবদার দেখে ইরফান আবারও কিছুক্ষণ হাসলো, তারপর বলল, যা, আমি একটু রেস্ট নেব, বের হও। দুই বোন বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে ইরফান আয়নায় নিজেকে কিছুক্ষণ দেখলো। একটা কালো রঙের ফুল স্লিভ টি শার্ট চাপিয়েছে তার পোড়া মাটি রঙের শরীরে। তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরে আরাম করে বসে ধোঁয়া ওড়াতে লাগলো। খানিক বাদে ইনশিরা আর ইনু আবারও এলো। কাল সকালের দুই বোন চলে যাবে, এতটুকুই তো সময় পাবে ভাইদের সাথে কাটানোর জন্যে। এমনিতেও পুল সাইডে ইহান, মুইন আর প্রীতম আড্ডা জমিয়েছে। ওদের দু বোনের ওখানে মন টিকছিল না। ওরা আবারও এসে ইরফানের দরজায় নক করলো। ইরফান সিগারেটটা অ্যাস্ট্রেতে রেখে রুম ফ্রেশনার স্প্রে করে দিয়ে দরজা খুলে দেয়। রুম ফ্রেশনারের কাজ হয়নি। নাক উঁচু ইসি তার উঁচু নাক কুচকে ফেলে চেঁচালো, তুই সিগারেট খেয়েছিস? অমনি শুরু হয়ে গেল? কেন? সিগারেট খেলে কি হবে? কিছুই না, তুই যে শুধরাবি না এটা জানতাম। ইরফান ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, ওই ওই, সিগারেট খেলে জাত যাবে? কেমন অ্যাপা চালে এগুলো? না খা, তোর সাথে তো এটা চাই। ইনশিরা ইরফানের জামা কাপড় গুছিয়ে দিতে দিতে বলল। ইরফান শান্ত স্বরে বলে উঠল, বড় দাদানও তো খায়, তোর মুইন খায় না? দ্যাটস গ্রেট। যা এবার তোকে কোলে নিয়ে নাচানাচি কর। আমার স্বামী সিগারেট খায় না। শেষের কথাটা মেয়েদের মতো ঢং করে ইরফান বলল। ইনু চোখ দুটো বড় বড় করে বলল, আমার বড় দাদা সিগারেট খায়? ইরফান বাঁকা হাসলো, সামান্য হাসলো। ইনশিরা ওরা দুজন জানে, কিন্তু ইনু এই কথাটা জানতো না। বড় দাদান কখনোই বুঝতেই দেয় না। ইরফান বলল, এটাই ভদ্রলোক ইহান তাজরের কামাল। তার আরও অসংখ্য গুণ রয়েছে যা আপনারা জানেন না। আপনারা শুধু আমার দোষগুলো নজর পড়ে। ইনশিরা হেসে উঠে বহুদিন পর একটু হাসলো ভাই বোনদের সাথে। ইনু তখনও বিশ্বাস করতে পারছে না তার বড় দাদান সিগারেট খায়। ইরফানের দিকে তাকিয়ে বিস্ময়িত কণ্ঠে বলল, বড় দাদা না আসলেই সিগারেট খায়? তোর পেয়ারের পি ফর প্রথমের থেকে বেশি খায়। আয় দেখে যা। ইরফানের ঘর থেকে বেরিয়ে ওরা তিনজন ইহানের ঘরে ঢুকলো। ইহানের স্টাডি টেবিলে ড্রয়ার খুলে ইরফান দেখায় ইনায়াকে। ইনায়া ভীষণ অবাক, অথচ সে একটা বারের জন্য দেখেনি এসব। বড় দাদান বরাবরই চাপা স্বভাবের, এই ব্যাপারটাও কি সুন্দর লুকিয়ে গেল। হঠাৎ ইনশিরা ইহানের ড্রয়ারের ভেতরে সিক্রেট প্লেসে নজর বুলিয়ে হাত বাড়িয়ে একটা রিভলভার উঠিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, এসব কি দাদা? নেই দুটো এখনো কেন রাখে? শখ করে রাখে। চল বেরোই, মার পূর্বে আমাদের পিঠে দাদান এসে দেখলে। ইনু তখন হেসে কুটি কুটি হয়ে বলে, আজ একেবারে শৈশব থেকে ঘুরে এলাম, তাই না দাদান? মনে আছে আমি, তুমি, আপু আর সেহু এইভাবে বড় দাদানের রুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে সব অগোছালো করতাম? হ্যাঁ, বড় মা একদিন আমাদের পে দিয়েছিল। হাসতে হাসতে আবারও ইরফানের রুমে ঢুকলো ওরা। ইনশিরা দাবার বোর্ড নিয়ে বসলো। তারা এখন দাবা খেলবে। বাড়ির পরিস্থিতি সরল নির্মল। দোতলায় পশ্চিমে ইরফানের ঘরে ওরা তিনজন হাসাহাসি করছে। পুল সাইডে ইহান, মুইন এবং প্রীতম বসে আড্ডা দিচ্ছে। সামিনেরা তিন ভাই খোশ মেজাজে দোতলার লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। আজ মনটা বড্ড ফুরফুরে তিন ভাইয়ের। যত যাই হোক, ছেলে তো তাদের, ছেলের কাছে এসেছে, ছেলের মধ্যে নম্রতা দেখতে পেয়ে খুশি। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে। এই গরমেও নানা পদের পিঠা বানাচ্ছে, তাল, আখ আর খেজুরের গুড় দিয়ে। এর মাঝে নিস্তারা থেকে ডাকাডাকি করে আলো সামিনকে বলে, শুনছেন, পান্তাগুলো প্যাক করা হয়েছে, একটু কুরিয়ার অফিসে পাঠান না দ্রুত। সেহার জন্য সবকিছু প্যাক করে পাঠিয়েছে। মেয়েটাকে ছাড়া ওর মামিরা কখনো পিঠে করে না। মেয়েটা পিঠে ভালোবাসে তাই। বর্তমানে শান্তিনীরকে একটা স্বয়ংসম্পূর্ণ সুখী পরিবার মনে হচ্ছে, যেখানে কখনো অশান্তি সৃষ্টি হয় না। বাড়ির ছেলে মেয়ে জামাইদের নিয়ে যেন হাসছিল বাড়িটা। আজ অনেকটা দিন পরে সামিন, ইলহাম, ইসমাম তিন ভাইয়ের হাঁকডাক হাসাহাসিতে মুখরিত এই বাড়ির দোতলা। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে রাস্তা মাপলো। খাবার টেবিলে আজ হাসাহাসির বন্যা বয়ে গিয়েছে। শুধু নির্লিপ্ত ছিল প্রীতম, ইরফান। মঈন কিছুক্ষণ আগে রুমে ঢুকে মিটিকে নিয়ে শুয়ে আছে। ইদানিং এমন হয়েছে মিটি ইনশিরার থেকে মঈনের কোল ঘেঁষা বেশি হয়েছে। যেমন এ বাড়ির প্রত্যেকটা লোককে মঈন ফরাজি ওরফে দ্য গ্রেট চালু লোক এমনভাবে পটিয়েছে যে এখন মঈনই এ বাড়ির ছেলে আর ইনশিরা এ বাড়ির পুত্রবধূ। রাত বেশি হয়নি যদিও সারাদিন আড্ডা দিয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। ইনশিরা ঘরে ঢুকে তার ড্রেসিং টেবিল হাতাহাতি করে একটা বোতল নিয়ে দরজার দিকে যাওয়া ধরলে মঈন উঠে বসে বলল, কোথায় যাচ্ছ? মাম্মার কাছে এই ঠান্ডা তেল মাসাজ করে দেবে, মাথা ধরেছে আমার।
মুইন হাত দিয়ে ইশারা করে ওকে কাছে ডাকলো। ইনশিরা এগিয়ে যেতে ওর হাত থেকে বোতলটা নিয়ে বলল, মা, সারাদিন খাটাখাটনি করে বিশ্রাম নিচ্ছেন, এসো আমি লাগিয়ে দিচ্ছি। ইনশিরা চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুইন বিছানায় বসে ধীরে ধীরে ওর মাথায় ঠান্ডা তেল দিয়ে ম্যাসেজ করে দিতে থাকে। আরামে প্রশান্তিতে ইনশিরার ঘুম এসে যাচ্ছে। সেই দুইবার হাই তুলে বলল, ফরাজি, হুম। তুমি কি কখনো সেলুনেও কাজ করেছো? আরামে আমার ঘুম এসে যাচ্ছে। হাসলো। মুইন বলল, এতিমখানার ওস্তাদের মাথা ম্যাসাজ করতে করতে এক্সপার্ট হয়ে গিয়েছি। তখনও ভাবিনি এটা এখন এভাবে কাজে লাগবে। অথচ তোমার বউ গুড ফর নাথিং। অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট। ইনশিরা একটা লম্বা শ্বাস ফেলে মুইনের হাত ধরল। তারপর ওর হাঁটুতে মাথা টেকে ওভাবে বসে রইল চুপচাপ। ইদানিং এভাবে এই লোকের গায়ে মিশে থাকতে ইনশিরার দারুণ লাগে। ঠিক তখনই ইরফান এসে ওদের দরজায় দাঁড়িয়ে পড়ল। দরজা খোলাই ছিল। থমকে দাঁড়িয়ে পড়ে আবারও ঘুরে দাঁড়ায় ইরফান। এখন এদের বিরক্ত করতে চায় না, কিন্তু মুইন ওকে দেখে ফেলে বলে, আরে এসো ভেতরে। ইনশিরা উঠে দাঁড়ায়। মুইন ইরফানের দিকে তাকিয়ে বলে, কি আশ্চর্য, এসো, কি লাগবে বলো। ঘরে ঢুকলো ইরফান। ইনশিরার দিকে তাকিয়ে বলে, তো ব্লুটুথটাতে। মুইন দুই ভাই বোনকে রেখে ঘর থেকে বের হয়। রাত তত গম্ভীর নয়। সে গিয়ে দোতলার বিল্ডিং রুমে ইহানের কাছে বসলো রাতের খবরটা দেখতে। মুইন বেরিয়ে যেতে ইরফান ইশিকে বলল, তুই তো জানাস লোকটাকে? ও জ্বালাতন পছন্দ করে বলো। ইরফান হেসে বলল, তোর স্বামী কি দিয়ে করা? তোদের সব লুতুপুতু দেখে হাসিও পায়, আবার অবাকও লাগে। অবাক কেন লাগে? অবাক হয়ে জানতে চাইল। ইনশিরা ইরফানের মাথায় জোরে একটা গাট্টা মেরে বলে, কারণ তুইও তো লাভিং আর কেয়ারিং হাজবেন্ড ডিজার্ভই করিস না। ব্লুটুথটা নিয়ে এক ছুটে বেরিয়ে যায় ইরফান। ইনশিরা মাথায় হাত দিয়ে গাট্টা মারা জায়গাটিতে ডলতে থাকে। ইনু ঘুরতে ঘুরতে ইনশিরার কাছে এসে বলল, এই আপু, ওকে দেখেছো? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বিছানার বালিশ ঠিক করতে করতে ইনশিরা হেসে জবাব দেয়, কাকে? তোর পেয়ারের পি ফর প্রীতমকে? না রে, দেখিনি। ইনিয়া কপাল কোচকালো আপুর কথা শুনে বিরক্তি নিয়ে বলল, এমন ভাবে মেজো দাদানের মতন লেগ পুল করছো কেন আপু? সরি। হাসতে হাসতে জবাব দেয় ইনশিরা। ইনু মহা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইনশিরা বলল, আচ্ছা শোন, ওকে দেখলে ঘরে পাঠিয়ে দে, বল আপু ডাকছে। ইনু থামলো, বলল, কাকে? তোমার এম ফর মুইনকে? পারবো না, নিজেকে ডাকো। অন্য নিয়ে চলে যায় ইনা। ইনশিরা হাসে একা একা। তার সব কটা ভাই বোন কি অদ্ভুত। প্রীতম পুল সাইডে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। অন্ধকারে আকাশে মস্ত বড় একটা চাঁদ। সিগারেটে শেষ টান দিয়ে রুমের দিকে যাবে বলে ঠিক করেছে। আকস্মিক কারো পায়ের শব্দে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে দাঁড়াতেই থমকালো প্রীতম। ইরফান তাকিয়ে আছে এক দৃষ্টে। প্রীতমের মুখটাও থমথমে হয়ে গিয়েছে মুহূর্তেই। দুজনেই দুজনের মুখ থেকে দৃষ্টি নামিয়ে তাকায় দুজনের হাতের দিকে। দুজনের হাতে জ্বলন্ত সিগারেট। ইরফান দাঁড়িয়ে আছে ঠায়। প্রীতম নিজের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর চলে যেতে নিয়েও আবারও দাঁড়িয়ে পড়ে। ঘুরে দেখে ইরফানকে। ইরফান রেলিং ধরে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট টানছে। প্রীতম একটা বড় শ্বাস ফেলে আবারও চলে যেতে নিলে ইরফান বরফ ঠান্ডা গলায় বলে, কিছু বলবি? প্রীতম আবারও দাঁড়ালো। ঘুরে তাকালো ইরফানের দিকে। পরপর তাচ্ছিল্য মাখা কণ্ঠে বলে উঠল, ভালো হয়ে গিয়েছে না রে? ইরফান সিগারেটটা দুই ঠোঁটের মাঝখান থেকে সরিয়ে ধোঁয়া উড়িয়ে বাঁকা হাসলো। প্রীতমও হাসলো। পরপর বলল, তুই অ্যাক্টিংয়ে খুব কাঁচা। এক্স্যাক্টলি মেরে ভাই, আমি কাঁচা এবং তুই অ্যাক্টিংয়ে পাকা। ঠিক আছে, হ্যাপি? একটা লম্বা শ্বাস ফেললো। প্রীতম বলল, এই তো আসল রোগ। এই শোন, আমার সামনে ভং করে থাকিস না। এত কষ্ট করতে হবে না আমার সামনে। বি ইরফান, বিধায় অ্যাকচুয়াল ইরফান মির্জা। ইরফান আবারও হাসলো। কিছুক্ষণ পরে এলোমেলো দৃষ্টি দিয়ে বলল, শালা, আই ক্যান বিলিভ আমি তোদের বাচ্চার মামু হব। কথাটা হাসতে হাসতে বলে ইরফান গম্ভীর হয়ে যায়। প্রীতম তখন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, অ্যান্ড আই কান্ট বিলিভ মিজু বাবার 4,48,000 টাকা জ্বলে গেল। ইরফান তাকিয়ে আছে চুপ করে। প্রীতম বলল, বাট মাঝখান থেকে আমি হ্যাপি, কারণ তুই ভালো হোস না না হোস সেটা নিয়ে আই হ্যাভ নো ইন্টারেস্ট। তোর গোটা ফ্যামিলির সাপোর্ট আলটিমেটলি এই প্রীতমের ঝুলিতে থাকবে। মাইন্ডেড। কি হচ্ছে এখানে? মুইন অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সে এখানে এসেছে ইশিকে খুঁজতে। মুইন অবাক হয়ে প্রীতম ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, হেই, ঝগড়া করছিলে তোমরা?
ওরা দুজন মুখটা হাসি হাসি করে ফেলে। তৎক্ষণাৎ ইরফান চওড়া হেসে এক হাতে প্রীতমের গলা পেঁচিয়ে ধরে মুইনকে বলল, ভাইয়া ঝগড়া করবো কেন? কি আশ্চর্য, আমরা কত বলছিলাম। প্রীতমও হেসে মুইনকে বলে। মুইন বিশ্বাস করলো না, ওদের কপাল কুঁচকে বলল, না আমি যাচ্ছি, ঘুমাবো। মুইন চলে যেতে প্রীতম এক ঝটকায় নিজের গলা থেকে ইরফানের হাতটা সরিয়ে দেয়। ইরফান হাসতে থাকে। প্রীতমের ওর হাসি সহ্য হচ্ছিল না, হনহনিয়ে সেও চলে যায়। ইরফান আবারও একটা সিগারেট ধরিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, তারপর হাসতে হাসতে বলে, শালা। মুইন ভেতরে গিয়ে ইনশিরাকে দোতলা লবিতে পেল, বলল, হেই, তুমি আমার সাথে লুকোচুরি খেলছো? এক্স্যাক্টলি, আই এম গনা আস্ক ইউ সেম কোয়েশ্চেন। লুকোচুরি খেলছো? না তো। আমিও না তো। তবে কেউ কাউকে খুঁজে পাচ্ছি না কেন? মুইন আশেপাশে তাকে ওকে পাজাগোলা করে তুলে রুমের দিকে এগিয়ে যায়, গিয়ে ওকে বিছানায় ফেললো। দরজা লাগিয়ে দিয়ে এসে বালিশগুলো বিছানা থেকে ফেলে ইসির কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। ইনশিরা খিলখিলিয়ে হেসে বলল, এখন এটা কি হচ্ছে? তখন চুলে তেল লাগিয়ে দিয়েছি, এখন শোধ করে দাও। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত এভাবে বসে থাকবে চুপ করে। কেন? কারণ ইটস ওর্থ ইট। প্রীতম ঘুরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। ইনু সিল্কের নাইট স্যুটটা গায়ে চাপিয়ে হাতে পায়ে লোশন মেখে গিয়ে প্রীতমের পাশে শুয়ে পড়ে বলল, কোথায় ছিলে? কত খুঁজলাম। ওকে কাছে টানলো। প্রীতম বলল, ফুল সাইডে। কালো রঙের নাইট স্যুটটাতে এই ইনুটাকে ভীষণ আবেদনময়ী সৌন্দর্যের মালকিন লাগছিল। বইয়ের শান্ত স্নিগ্ধ সরল মুখটা কিছুক্ষণ দেখতেই মেজাজটা ঠান্ডা হলো প্রীতমের। মাথা থেকে ইরফানকে ছেড়ে ফেলে ইনুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইনু আজ এসবে পাত্তা না দিয়ে সারাদিনে কি করলো, মেজো দাদান আর আপুর সাথে কত মজা করলো সেসব বলতে লাগলো। প্রীতম বউকে ভালো বাসতেই যখন ওর ঘাড়ের কাছে পৌঁছায় তখন ইনু বলে, জানো, মেজো দাদার না একেবারেই বদলে গিয়েছে। তুমি খেয়াল করেছো? থেমে গেল প্রীতম, মেজাজটা আবারও বিগড়ালো। ইনুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হয়ে শুয়ে রইল। ইনা ওকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই কি হলো বলো? মেজো দাদান বদলে গিয়েছে তাই না? দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রীতম বলে, হ্যাঁ জান, একেবারে বদলে গিয়েছে তোমার মেজো দাদান। এখন একটু ঘুমাও, এত কথা বললে শরীর খারাপ করবে। ঘুমানোর আগে ইহান শেষবারের মতো লাইটগুলো চেক করে দেখলো। বাড়ির লিভিং রুমের বাতিটা নিভিয়ে ঘরে যেতে দেখলো ইরফান ঘরের দরজা খোলা, ভেতরে ইরফান নেই। তৎক্ষণাৎ পুল সাইডে গিয়ে দেখে ইরফান সেখানে। দাদানকে দেখে ইরফান হাতে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়। ইহানের মুখভঙ্গি গম্ভীর। ইরফান হেসে বলল, দাদান দিনে সর্বোচ্চ 2টা। কিছুক্ষণ ওকে দেখে ইহান বলল। ইরফান বাধ্য ছেলের মতো চুপচাপ ঘরে ঢুকে দরজা আটকালো। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে গোটা বাড়ি। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গিয়ে গিটারটা হাতে নিয়ে সোজা চলে গেল বারান্দায়। মেঘ ডাকছে হঠাৎ, তবে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না। এই মেঘ ইরফান মির্জার মতো পাগলাটে উন্মাদ, অকারণে চেঁচামেচি করছে, পাগলামি করছে। পাগলাটে মেঘের সাথে তাল মিলিয়ে ইরফান গম্ভীর হয়ে গিটারে সুর তুলে। এত রাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভাবল না, গাইতে ইচ্ছা করলো খুব। এটা গত 4 মাসে একটা অভ্যাসে পরিণত হয়েছে। মেঘের দল তাদের পাগলামি বজায় রাখে। ইরফান গাইতে শুরু করে, हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुझे, तेरी ओर चलने लगे। हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुझे, तेरी ओर चलने लगे। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी जमीन बन गए। ইনা মির্জা সদ্য উই নাম দিয়ে একটা সোশ্যাল মিডিয়া সাইটে একটা মেসেজিং গ্রুপ খুলেছে। এটা গতকালই অতি উৎসাহী হয়ে খুলে ফেলেছে সে। এই গ্রুপে সংযুক্ত করা আছে এই প্রজন্মের মানুষদের, বড়রা বাদ। ইনায়ের কাছের মানুষগুলোকে ইনায়া সংযুক্ত করেছে ইতিমধ্যে প্রীতম আহসান, ইহান, তাজওয়ার মির্জা, প্রেরণা আহসান, ইনশিরা বিনতে সামিন, মুইন, ফরাজি শেখ, শেহা, ইরফান মির্জা। আপাতত এই কজনকে। প্রেরণা আর ইরফান মির্জাকে সংযুক্ত করার আগে ইনায়া ইনশিরাকে ফোন করে বলেছিল, আপু, ঝামেলা হবে না তো? ইনশিরা সাফ সাফ বলেছিল, ঝামেলা মানে? প্রেরণা তোর ননদ, ইরফান তোর ভাই, তোর কাছের দুজন। তুই দুইজনকে গুরুত্ব দিস তাই অ্যাড করেছিস। যার ভালো না লাগবে সে বেরিয়ে যাবে। এত মিনমিন করছিস কেন?
তুই অ্যাড কর দুজনকে। প্রেরণা আপু অযথা কথা শোনালে আমাকে ধরিয়ে দিবি। ইনায়া খুব সাহস করে প্রেরণার অ্যাকাউন্টটা ওই গ্রুপে অ্যাড করে দিয়েছে। যদিও প্রেরণা সবকিছু দেখেও এখনো কিছু বলেনি। গ্রুপটাতে শুধু ইনায়ার ইনশিরা কথা বলেছে কিছু, বাকিরা এখনো অংশ নেয়নি। ইহান কাজের ফাঁকে একবার চোখ বুলিয়ে দেখেছিল গ্রুপটা। হঠাৎ প্রেরণা আহসানের অ্যাকাউন্টটাকে দেখে ইহান চেয়ে রয় বৃত্তকার প্রোফাইলটার দিকে। ছবিটা শুদ্ধর। ইহান খুব কৌতূহলী হয়ে আইডিটা স্টক করেছে প্রথমবারের মতো। এর আগে একবার ভেবেও দেখেনি এসবের কথা। কিছুই নেই প্রোফাইলে। মোটামুটি মানের বিজনেস ওম্যানের ব্যক্তিগত আইডিটা, তার পরনের মলিন শাড়িটার মতোই সাদামাটা। অবশ্য ইহানের বোনগুলো এমন, ওরা কখনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইটে নিজেদের ছবি দেয় না। ইহান শুদ্ধ ছবিগুলো জুম করে দেখে দীর্ঘ সময়। তারপর প্রেরণার প্রোফাইল থেকে বেরিয়ে যাওয়ার আগে তার হাত থামে আচমকা। কি মনে করে ইহান একটা কাণ্ড করে বসে। প্রেরণাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ইহান। পর মুহূর্তে চোখ বড় বড় করে নিজেকে উপলব্ধি করে। এটা কি ছ্যাবলামি ধরনের কিছু করে ফেললো সে? উনি কি ইহানকে ছ্যাবলা ধরনের পুরুষ লোক মনে করবে? ভীষণ অস্বস্তিতে পড়ে ইহান ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে গিয়ে দেখলো বড় বাবা, পাপা, ছোট বাবা, বড় মা, ছোট মা সবাই প্রেরণার বন্ধু তালিকায় আছে। ঋতুর অ্যাকাউন্ট থাকলে হয়তো ঋতুও থাকতো। ইহান থামলো। একটা স্বস্তির শ্বাস ফেলে ভাবলো ছ্যাপলা কেন ভাববে, সে তো রিলেটিভ। শেষবারের মতো ভেবে ইহান বন্ধু রিকোয়েস্ট ক্যান্সেল করলো না। আজ বেশ গরম পড়েছে সকাল থেকে। এছাড়াও বিভিন্ন কারণে ইহানের মেজাজটা ঠিক নেই। কিছুক্ষণ এমনি এমনি কাটিয়ে দেয় পার্টি অফিসে। তারপর মুইনের পার্সোনাল নাম্বারটাতে কল লাগায়। মুইন কলটা রিসিভ করতে ইহান বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।